পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: ইসরায়েলিদের আস্থা পাওয়ার যোগ্য নয় নেতানিয়াহু, পতনের মুখে ইসরায়েলি অর্থনীতি, নেতানিয়াহুকে লাপিদ। এরপরেই জানাবো আপনাদের দুঃখ কষ্টে আমরা সমব্যথী, লেবাননবাসীকে আয়াতুল্লাহ খামেনি। এরপরেই জানাবো পশ্চিমারা যে কৌশলে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বাধাতে চায়। জানিয়ে দিব হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন ও তার মিত্রদের উপর পারমাণবিক হামলার নীতি অনুমোদনে পুতিনের সই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পতনের মুখে ইসরায়েলি অর্থনীতি, নেতানিয়াহুকে লাপিদ। ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের অর্থনীতি পতনের মুখে রয়েছে। তিনি সম্প্রতি তেল আবিবে এক বক্তৃতায় বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি পণবন্দীরা আটক রয়েছেন এবং ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। অথচ নেতানিয়াহুর মন্ত্রিসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারীদের শাস্তি বিষয়ক আইন অনুমোদনের কাজ ব্যস্ত রয়েছে। নেতানিয়াহু নিজের মূল দায়িত্ব অর্থাৎ পণবন্দীদের ফিরিয়ে আনার কথা ভুলে গেছেন উল্লেখ করে লাপিদ বলেন, এই ব্যক্তি ইসরায়েলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয়। ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তৃতায় দাবি করেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি করে আনার প্রচেষ্টা এখন পর্যন্ত বন্ধ হয়নি। কিন্তু নেতানিয়াহুর এই দাবি খোদ নেসেট সদস্যরাই বিশ্বাস করেননি। সেই সঙ্গে নেসেট অধিবেশনে উপস্থিত পণবন্দীদের আত্মীয় স্বজনরাও ইহুদিবাদী প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেন। তারা সমস্বরে নেতানিয়াহুকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। কিন্তু তেল আবিব এখন পর্যন্ত গাজায় নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং নতুন করে ইহুদিবাদী বাহিনী লেবাননের চোরাবালিতে আটকা পড়েছে। আপনাদের দুঃখ কষ্টে আমরা সমব্যথী, লেবাননবাসীকে আয়াতুল্লাহ খামেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি ইহুদিবাদী ইসরায়েলি পাশবিক হামলার বিপর্যস্ত লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্য করে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি লেবাননের প্রতি ইরানের অক্ষুণ্ণ সমর্থন অব্যাহত রাখার দৃঢ়প্রত্যয় জানিয়েছে। বার্তায় তিনি বলেন, আমরা আপনাদের থেকে আলাদা নই, আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আমরা একই দেহের অংশ, আমরা আপনাদের বেদনা, কষ্ট এবং ক্লান্তির অংশীদার। আপনাদের ব্যথা মানে আমাদের ব্যথা, আপনাদের ভোগান্তি মানে আমাদেরও ভোগান্তি। সর্বোচ্চ নেতার বার্তাটি ইরানের বিশিষ্ট আলেম মেইসাম মুতি লেবাননবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। গাজা ও লেবাননের অসহায় জনগণের জন্য সম্প্রতি ইরানের পক্ষ থেকে একটি সাহায্যের কাফেলা নিয়ে লেবানন সফর করেন মুতি। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে ইরান জুড়ে জনসাধারণের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা সাহায্যের চালান স্থানান্তর করার ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ইরান ই হামদেল, যার অর্থ সহানুভূতিশীল ইরান। মেইসাম মুতি ইরান ই হামদেল ক্যাম্পেইনের মাধ্যমে অর্জিত সর্বশেষ সাহায্যের চালান নিয়ে লেবানন সফরে রয়েছেন। পশ্চিমারা যে কৌশলে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বাধাতে চায়। ইউক্রেন যুদ্ধ শুরুর 1000তম দিন উপলক্ষে গত 18 নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ কেবল এই দেশটি বা ইউরোপের নিরাপত্তার বিষয় নয়, বরং এর সঙ্গে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা জড়িত। ইউক্রেন যুদ্ধ শুরুর 1000তম দিবস উপলক্ষে এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার ইউক্রেনকে পশ্চাত্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছে। এ কারণে বিশ্লেষকরা বলছে, এই যুদ্ধ পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে খারাপের দিকে যেতে পারে। 2022
সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘোষিত পরিসংখ্যান অনুযায়ী এ যুদ্ধে এখন পর্যন্ত ১১,০০০ বেসামরিক ব্যক্তি নিহত ও ২৫,০০০ জন আহত হয়েছেন। অঘোষিত সংখ্যা এর চেয়েও অনেক বেশি বলে মনে করা হয়। ইউক্রেনের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া ছাড়াও দেশটির প্রায় ১ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৬৮ লাখ আশপাশের দেশগুলোতে পালিয়ে গেছে। এ বিষয়গুলো ইউক্রেন যুদ্ধের প্রধান ক্ষতি হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ইউক্রেন এখন মাইন স্থাপনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চলগুলোর অন্যতম পরিণত হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী ইউক্রেনকে পুনর্গঠন করার জন্য $৫০ বিলিয়ন অর্থের প্রয়োজন হবে, আর এই কাজ শেষ করতে লাগবে অন্তত ১০ বছর। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাশ্চাত্যের সহযোগিতা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় দেখাচ্ছেন, তার ফলে কেবল তার দেশেরই জানমালের আরও বেশি ক্ষতি হবে। জেলেনস্কিকে একথা বুঝতে হবে যে আমেরিকা হোক কিংবা ইউরোপীয় অন্য দেশগুলো, তারা দূরে বসে সিদ্ধান্ত নিলেও যুদ্ধক্ষেত্রে নেই। যুদ্ধক্ষেত্রে রয়েছে ইউক্রেনের জনগণ ও সেনাবাহিনী। কাজেই পশ্চিমা দেশগুলো যে সিদ্ধান্তই নিক না কেন, তার খেসারত ইউক্রেনবাসীকেই দিতে হবে। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য $৫০ লাখ পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য $৫০ লাখ পুরস্কার ঘোষণা করেছে ইসরায়েলের সরকার। পাশাপাশি যারা বন্দী ইসরায়েলিদের মুক্তি করতে সহায়তা করবে, তাদের যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও দেয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংক্ষিপ্ত সফরে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই তিনি এই পুরস্কার ঘোষণা দেন। এ সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যারা এই যুদ্ধ বিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কেউ আমাদের কাছে বন্দীদের এনে দেয়, তাহলে সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবে। আমরা প্রত্যেক জিম্মির জন্য $৫০ লাখ দেব। তিনি বলেন, পছন্দ আপনাদের, কিন্তু ফলাফল একই হবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনবো। ইসরায়েলের ধারণা, গাজায় হামাসের হাতে এখনো ১০১ বন্দী রয়েছে, যদিও তাদের মধ্যে প্রায় ১/৩ এখন মারা গেছে বলে মনে করে তারা। ইসরায়েলি জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন, যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পাবে। ইউক্রেন ও তার মিত্রদের উপর পারমাণবিক হামলার নীতি অনুমোদনে পুতিনের সই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতীয় পরমাণু ডক্ট্রিনে পরিবর্তন এনেছে এবং নতুন ডিক্রি জারি করেছে। এই ডিক্রি অনুসারে মস্কো এখন ইউক্রেন ও তার মিত্রদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে অনুমোদিত পাওয়ার পর ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর পর গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পরমাণু ডিক্রিতে পরিবর্তন আনলেন। ইউক্রেনকে আমেরিকা আগেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে বাইডেনের সিদ্ধান্তের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ সাংবাদিকদের বলেন, বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দিয়ে রাশিয়ার সাথে পশ্চিমাদের সরাসরি যুদ্ধে জড়িয়ে দেওয়ার ব্যবস্থা করল। ইউক্রেনের হামলার পর রাশিয়া যে পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে, এর ধারাবাহিকতায় মস্কো পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, নতুন ডক্ট্রিনে প্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, প্রচলিত অস্ত্র যদি রাশিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মারাত্মক হুমকি সৃষ্টি করে, তাহলে রাশিয়ার সেনারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে। পেসকভ সুস্পষ্ট করে বলেন, পরমাণু শক্তিধর দেশ সমর্থিত কোনো দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায়, তাহলে রাশিয়ার পরমাণু ডক্ট্রিন অনুসারে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। নতুন ডিক্রিতে এই অনুমতি দেওয়া হয়েছে যে মার্কিন সমর্থিত ইউক্রেন সরকার যে হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে এবং ইউক্রেন ও মার্কিন স্থাপনাগুলোতে সরাসরি হামলা করা হতে পারে।